ওয়েলকাম টু প্রজ্ঞা। আজকের ক্লাসের বিষয় কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আন্ডার ব্রিটিশ রুল। এই আলোচনাটা করার আগে একটু এর পেছনের দিকের অংশটা আমাদের দেখে নিতে হবে। 31শে ডিসেম্বর 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়্যাল চার্টার পায় ভারতবর্ষে বাণিজ্য করার। তারা এদেশে আসে এবং তাদের বাণিজ্য শুরু করে। 1757 সালে পটভূমিকা একটু বদলে যায়, পাল্টে যায়। বণিকের মানদণ্ড হয়ে ওঠে রাজদণ্ড। 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভ করার পরে তারা হয়ে ওঠে একটি আঞ্চলিক শক্তি। 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর 12ই আগস্ট 1764 এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে তারা পায় বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি এবং নিজামতি। তখনকার দিনে দুটো অধিকার। নিজামতি হচ্ছে প্রশাসনিক অধিকার, দেওয়ানি হচ্ছে খাজনা আদায় করার অধিকার। তারা বাংলা, বিহার, উড়িষ্যার খাজনা আদায় করার অধিকারটা পায়। কিন্তু কোম্পানি কি এই সময় খাজনা আদায় করছিল? না। কোম্পানি এই দায়িত্ব দিয়ে রেখেছিল নায়েব সুবাদার বলে একজনের উপর। বাংলায় সেই নায়েব সুবেদার ছিলেন হচ্ছে রেজা খাঁ, আর বিহারে সেই নায়েব সুবাদার ছিলেন সীতাব রায়। এবং নিজামতি শাসনও তাদের উপরই বর্তেছিল। এই 1764 সাল থেকে 1772 সাল অবধি যে শাসন ব্যবস্থায় বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালিত হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। কারণ কিছুটা ক্ষমতা নবাবের হাতে, কিছুটা ক্ষমতা কোম্পানির হাতে। কিন্তু আসলে কোম্পানি পুরো শাসন ব্যবস্থা চালাতো, পরোক্ষ হলেও। 1772 সাল অবধি যে সময়কালটি ছিল, সেই সময় ছিল লুটতরাজের ইতিহাস। এই সময় কুখ্যাত পলাশি প্লান্ডার হয়, অর্থাৎ পলাশি লুণ্ঠন। এই সময় কোম্পানি প্রচুর পরিমাণে লাভ করার ক্ষমতা থাকলেও দেখা যায় 1772 সালের দিকে গিয়ে কোম্পানির ব্যাংকরাপ্ট, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। কোম্পানি দেউলিয়া কী করে হলো? এত পরিমাণ লুটতরাজ চলছে। আসলে কোম্পানির যারা কর্মচারী ছিল, সেই কর্মচারীরাই আসলে লাভের গুড়টা খেয়ে যাচ্ছিল। কোম্পানির কর্মচারীদের লাভ হচ্ছে, অথচ কোম্পানি ব্যাংকরাপ্ট। এই অবস্থায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে একটি লোন চায়। তখন ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী হচ্ছে ফ্রেডরিক নর্থ বা লর্ড নর্থ। তিনি একটা সুযোগ পান। তিনি চিন্তা করেন যে কোম্পানি যেহেতু ভারতবর্ষে একটি ক্ষমতায় জাঁকিয়ে বসেছে, তাদের ক্ষমতাটাকে খানিকটা রেগুলেট করা দরকার, খানিকটা নিয়ন্ত্রণ দরকার। এবং ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপও ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। তিনি 18ই মে 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাস করেন এবং 10ই জুন সেটি রেগুলেশন অ্যাক্ট নামে পাস হয় এবং কোম্পানির যাবতীয় ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপ শুরু হয়। এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট থেকে যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বা আইনের শাসন শুরু হচ্ছে, তা শেষ হচ্ছে গিয়ে একেবারে 1947 সালে ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে। এর মধ্যে যে কটা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ফেজে চলেছিল যেভাবে, সেটাকে আমরা সোজাসুজি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1773 থেকে 1858 অবধি এবং 1858 থেকে 1947 অবধি। প্রথমটা কোম্পানির শাসন ব্যবস্থা এবং পরেরটা মহারানীর শাসন ব্যবস্থা বা শাসনকাল। কোম্পানির শাসন ব্যবস্থায় শাসনকালে যে যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টগুলো হয়েছিল, প্রথমেই আছে রেগুলেশন অ্যাক্ট। দ্বিতীয়ত আসে পিটস অ্যাক্ট। তৃতীয়ত, এই 3 নম্বর থেকে যে আইনগুলো শুরু হচ্ছে সেটা হচ্ছে সিরিজ অফ চার্টার অ্যাক্ট। পরপর চার্টার অ্যাক্ট আসছে কয়েকটা।
20 বছর অন্তর অন্তর চার্টার অ্যাক্টগুলো আসছে। এবং শেষ চার্টার অ্যাক্ট কোম্পানির শাসনকালে আসে 1853 সালে। এর মধ্যে রেগুলেশন অ্যাক্ট আর পিস অ্যাক্টের মাঝখানে একটা অ্যামেন্ডিং অ্যাক্ট এসেছিল, যেটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা। একাশি সালে পিটস অ্যাক্ট আর চার্টার অ্যাক্টের মাঝখানে একটা অ্যাক্ট এসেছিল, সেটা 1786 সালে। এই দুটো নিয়েও আমরা আলোচনা করে নেব। এবার দেখি মহারানীর শাসনকালে কি কি আইন এসেছিল। প্রথম, কোম্পানির হাতে যে ক্ষমতা ন্যস্ত ছিল সেই ক্ষমতা তুলে নিল হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট তথা ব্রিটিশ রাজ। এই ক্ষমতা হস্তান্তরিত হয় এই আইনের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, জিওআই। এরপরে আসে কাউন্সিল অ্যাক্টের সিরিজ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, (1861), ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটা আমরা মরলে মিন্টো রিফর্ম নামে চিনি। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটা আমরা চিনি মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট হিসাবে, রিফর্মস হিসাবে। এরপরে যে আইনটা আসে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা ভারতীয় সংবিধানের ব্লু প্রিন্ট। তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, (1947). এবার আস্তে আস্তে আমরা আজকের ক্লাসে এই কোম্পানির শাসনকালে যে আইনগুলো এসেছিল তার ব্যাখ্যা এবং তার কী কী প্রভিশন ছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। শুরু করছি রেগুলেটিং অ্যাক্ট 1773। আগেই আলোচনা হয়েছে যে ফ্রেডরিক নর্থ বা লর্ড নর্থ, তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, 18ই মে এই বিলটি ব্রিটিশ পার্লামেন্টে আনেন এবং 10ই জুন 1773 সালে এই বিলটি আইনে পরিণত হয় এবং রেগুলেশন অ্যাক্ট 1773 নামে পরিচিত হয়। এবার এই আইনের প্রভিশনগুলো আমরা দেখে নিই। প্রথমেই ডুয়াল গভর্নমেন্ট অ্যাবলিশ করা হয়। ডুয়াল গভর্নমেন্ট আমরা আগেই আলোচনার ক্ষেত্রে বলে নিয়েছিলাম ডুয়াল গভর্নমেন্ট কী। এরপর গভর্নর অফ বেঙ্গল যিনি ছিলেন তিনি রিডেজিগনেটেড হন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে। মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সি বাংলা প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট হয়ে পড়ে এই আইনের দ্বারা। একটা 4 মেম্বারের কাউন্সিল, যেটা সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল নামে পরিচিত, সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল নামে পরিচিত ছিল, সেই কাউন্সিলটি গভর্নর জেনারেলকে তার শাসন চালাতে সাহায্য করবে। এক্ষেত্রে বলে নেওয়া উচিত সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল যেটা ছিল তার 4 জন মেম্বার ছিলেন। একজন জন ক্ল্যাভারিং, 2 নম্বর জর্জ মনসন, 3 নম্বর রিচার্ড বারওয়েল এবং 4 নম্বর ফিলিপ ফ্রান্সিস। এই 4 জনের ওপরও ছিলেন তৎকালীন বাংলার প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং।
ইনি ছিলেন জন ক্ল্যাভারিং, ইনি ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অফ বেঙ্গল। একদম ব্রিটিশ পার্লামেন্টের মতোই এই যে কাউন্সিলটি ছিল তা কাজবাজ হতো, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হতো। এরপরে আসি, এই রেগুলেশন অ্যাক্ট 1773 দ্বারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1784 সালে, এই 1774 সালে। তাতে 3 জন জাজ এবং 1 জন চিফ জাস্টিস ছিলেন। প্রথম যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি ছিলেন এলিজা ইমফে। এই এলিজা ইমফে সম্পর্কে একটু বলা দরকার, সেটা আমরা বলছি। আর শেষমেশ যে কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া বা ব্যাংক্রাফট হয়েছিল, সেই কারণটা বন্ধ করার চেষ্টা করা হলো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারী ছিল তাদের ব্যক্তিগত বাণিজ্যে বাধা দেওয়া হলো, তাদের কোনো রকম প্রেজেন্ট বা ঘুষ নিতে বাধা দেওয়া হলো আইনগতভাবে। এবং একটা গল্প শোনা যায় যে এই তৎকালীন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিলেন তারা এতটাই ঐশ্বর্যশালী হয়ে উঠেছিল যে তারা যখন ব্রিটেনে ফেরত যেত তাদেরকে বলা হতো নাবুবস, নবাবের অপভ্রংশ, ঠাট্টা করে বলা হতো। কিন্তু তারা সাংঘাতিক ঐশ্বর্যশালী ছিল, অথচ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাংক্রাফট বা দেউলিয়া হয়ে গেছিল। এইবার আসি এলিজা ইমফের কথায়। এলিজা ইমফে এবং ওয়ারেন হেস্টিং ছিলেন সহপাঠী। এটা একটা গল্পই, যেটা পরীক্ষার সঙ্গে হয়তো তেমন সম্পর্ক নেই, কিন্তু তবুও বলে রাখা উচিত। এলিজা ইমফে আর ওয়ারেন হেস্টিং ছিলেন সহপাঠী। তৎকালীন সময়ে মহারাজা নন্দকুমার বলে একজন ব্যক্তি ছিলেন, যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার চেষ্টা ছিল যথেষ্ট সর্বময় ক্ষমতা রেজা খাঁর জায়গায় তাকে তার রেজা খাঁকে সরিয়ে সে আর কি ক্ষমতা দখল করতে চাইছিল নায়েব সুবাদার হিসাবে, কিন্তু ওয়ারেন হেস্টিংয়ের বাধায় সেই কাজটা সম্পন্ন হয়নি। তিনি তখন অন্যান্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কর্মচারীর প্ররোচনায় কন্টিনিউ কোর্ট অফ ডিরেক্টরে চিঠি পাঠাতে থাকেন ওয়ারেন হেস্টিংয়ের দুর্নাম করে, তার বদনাম করে তিনি এই পরিমাণ দুরাচার করছেন, অনাচার করছেন ইত্যাদি জানিয়ে। এলিজা ইমফে আসার পরে ওয়ারেন হেস্টিং তার বিরুদ্ধে একটা কেস শুরু করেন সুপ্রিম কোর্টে, এবং এই কেস শুরু করার ফলাফল হিসাবে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়। এটাকে বলা হয় ফার্স্ট জুডিশিয়াল মার্ডার অফ ইন্ডিয়া। আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে মার্ডার করা হলো, যদিও সেই ব্যক্তি ফাঁসি হওয়ার উপযুক্ত ছিল কিনা ইত্যাদি ইত্যাদি, এই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তো যাই হোক, এই আইনের ফলে তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং এই সুপ্রিম কোর্ট যখন তৈরি হচ্ছে এটা একটা সমস্যার জন্ম দিয়ে যাচ্ছে, যা 1781 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্টে গিয়ে সমাধান করা হবে। সমস্যাটা কি? সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কতটা আর গভর্নর জেনারেলের জুরিসডিকশন কতটা। এতদিন পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে অ্যাপিলেট অথরিটি, মানে কোনো জেলা স্তরে কোনো যদি আদালতে কোনো বিচার হয় তার অ্যাপিল করার জায়গা গভর্নর জেনারেল। কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হওয়ার পরে এই দায়িত্ব, এই ক্ষমতাটা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হলো। সেই জন্যে 1781 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট আসে, যেটা আমরা আলোচনায় প্রথমেই দেখেছিলাম। অ্যাক্ট অফ সেটেলমেন্ট স্পষ্ট করে দেয় এই ক্ষমতাটা গভর্নর জেনারেলের, সুপ্রিম কোর্টের নয়। এই আইনটিকে আর একটা নামে পরিচিত, এটার নাম হচ্ছে ডিক্লারেটরি অ্যাক্ট। তাহলে আমরা একবার রিভাইজ করে নিই কী কী হলো এই আইনের ফলে। প্রথমেই ডুয়াল গভর্নমেন্ট অ্যাবলিশ হলো। দ্বিতীয়ত গভর্নর অফ বেঙ্গল রিডেজিগনেটেড হলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে। মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সি বেঙ্গল প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট হলো। একটা সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল তৈরি হলো 4 মেম্বারে। সুপ্রিম কোর্ট স্থাপিত হলো এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যে বাধাপ্রাপ্ত হলো এবং তাদের ঘুষ নেওয়া আইনগতভাবে নিষিদ্ধ হলো। এবার আমরা আলোচনা করব পিটস অ্যাক্ট 1784। প্রথমে রেগুলেটিং অ্যাক্ট, তারপরে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, তারপরে পিটস অ্যাক্ট 1784, যেটা ইন্ট্রোডিউস করেন উইলিয়াম পিট, তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার। তিনি উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার নামে পরিচিত। এই আইনটি পাশ হয় 13ই আগস্ট 1784। এবার দেখে নেব আমরা যে এই আইনে কী কী প্রভিশন ছিল। প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল এবং কমার্শিয়াল পাওয়ারকে বা ফাংশনিংকে সেপারেট করা হয়।
ফাংশনকে সেপারেট করা। এবং এই সেপারেশনটা এই কারণে আসে যে এতদিন পর্যন্ত কোম্পানির যাবতীয় সিদ্ধান্ত যে অথরিটি দেখাশুনো করতো, যে কোম্পানি দেখাশুনো করতো যে অথরিটি, সেটা ছিল কোর্ট অফ ডিরেক্টর। ব্রিটিশ পার্লামেন্ট নতুন একটি সংস্থা তৈরি করলেন, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, যেটা 6 জন মেম্বারের ছিল। তারা হচ্ছে পুরোটাই পার্লামেন্টের আন্ডারে। এরা কোম্পানির পলিটিক্যাল অর্থাৎ যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে, রেভিনিউর ক্ষেত্রে, এই সব ক্ষেত্রগুলো এরা বিবেচনা করবে, বোর্ড অফ কন্ট্রোল। আর কোর্ট অফ ডিরেক্টর কেবল তাদের ব্যবসা বাণিজ্যের অংশটা দেখাশুনো করবে, কেবলমাত্র ব্যবসা বাণিজ্যের অংশটা দেখাশুনো করবে। অর্থাৎ কোম্পানির দুটো উইং তৈরি হলো। একটা উইং হচ্ছে পলিটিক্যাল, যেটা ওয়ার, যুদ্ধ, খাজনা ইত্যাদি ব্যাপারগুলো দেখবে বোর্ড অফ কন্ট্রোল, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা দেখবে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর। তারপরে গভর্নর জেনারেল বা কমান্ডার ইন চিফ নিয়োগ করতে এতদিন কোর্ট অফ ডিরেক্টরই করে আসছিল, কিন্তু যেহেতু ব্রিটিশ পার্লামেন্ট পুরোপুরি তাদের কাজে হস্তক্ষেপ করতে চাইছে, তাদের অধীনে আনতে চাইছে, এই নিয়োগটা ক্রাউনের বা মহারানী বা মহারাজার অনুমোদন সাপেক্ষ হয়ে উঠল। আর তারপর কাউন্সিল মেম্বার, যেটা আগেরবার আমরা আলোচনা করছিলাম রেগুলেটিং অ্যাক্ট পড়তে গিয়ে, যে কাউন্সিল মেম্বার তৈরি হয়েছিল, সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল তৈরি হয়েছিল 4 মেম্বারে, সেটাকে 3 জনে করা হলো। এটার কারণটা একটু বলে নেওয়া ভালো। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। তাহলে 4 জনের 2জন যদি হয়ে যায়, তখন কেবলমাত্র গভর্নর জেনারেল সেখানে ভোট দিতে পারত। কিন্তু 3 জন 1 জন হয়ে গেলেও গভর্নর জেনারেল যে সিদ্ধান্ত নিতে চাইছেন, সেই সিদ্ধান্তটা হয়তো নিতে পারছিলেন না। তাই জন্যে সেই মেম্বারের সংখ্যাটা 3 করা হয়। এবং পরবর্তীকালে অ্যাক্ট অফ 1786-এ আরও কিছু পরিবর্তন আনা হয়, সেটা বলবো। তাহলে আমরা পিটস অ্যাক্টটা একবার পুরো দেখে নিই আরেকবার কী হলো পিটস অ্যাক্টে। পলিটিক্যাল আর কমার্শিয়াল ফাংশনিং অফ ইআইসি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা সেপারেট করে দেওয়া হলো। পলিটিক্যাল ফাংশনিংয়ের পুরো অথরিটিটা থাকলো হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, যেটা পার্লামেন্টের অধীন ছিল, 6 জন মেম্বার ছিল তার। আর কোর্ট অফ ডিরেক্টর কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল ব্যাপারটা সুপারভাইজ করবে। গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ নিয়োগ করতে গেলে মহারানীর আজ্ঞাপত্র বা অনুমোদন প্রয়োজন। আর কাউন্সিলের মেম্বার যেটা 4 ছিল, সেটাকে 3 করা হলো। এবার 1786 সালের যে অ্যাক্ট, সেখানে কি কি করা হলো একটু দেখে নিই। প্রথমেই যেটা করা হলো, এই কাউন্সিলের কোনো সিদ্ধান্তকে গভর্নর জেনারেল ওভাররাইড করতে পারবে। যে কোনো রকম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশানে, যুদ্ধ ঘোষণায় বা ইত্যাদি কোনো সিচুয়েশানে গভর্নর জেনারেল এটা একটা প্রথম, যে কোনো সময় তার সিদ্ধান্ত, এই কাউন্সিলের সিদ্ধান্তকে গভর্নর জেনারেল ওভাররাইড করতে পারবে। এবং দ্বিতীয়ত, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত এই গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ দুটো আলাদা পোস্ট ছিল। এই পোস্ট দুটো একসঙ্গে হয়ে গেল, অর্থাৎ যিনি গভর্নর জেনারেল তিনিই কমান্ডার ইন চিফ। এবং লর্ড কর্নওয়ালিস এই দুটো পোস্ট প্রথমবার একসঙ্গে সামলান, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ। এটা 1786 সালের আইনের প্রধান দুটো প্রভিশন। এরপরে আমরা আসবো 1793 সালের চার্টার অ্যাক্টে। এবার আমরা আলোচনা করব চার্টার অ্যাক্ট 1793। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, তার ঠিক 20 বছর বাদে চার্টার অ্যাক্ট 1793। চার্টার অ্যাক্টের সিরিজ এখান থেকে শুরু হচ্ছে। 20 বছর অন্তর অন্তর একটা করে চার্টার অ্যাক্ট আসছে। 93-এর পরে 1813, তারপর 1833, তারপর 1853। প্রথমেই আমরা দেখে নেব এখানে চার্টার অ্যাক্ট 1893 কী কী প্রভিশন ছিল। প্রথমেই বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি ছিল, সেটা আরও 20 বছরের জন্য সেই ব্যাপারটাকে এক্সটেন্ড করা হলো। গভর্নর জেনারেলের অন্য যে প্রেসিডেন্সি দুটো, তার উপরে ক্ষমতা আরও বাড়ানো হলো। গভর্নর জেনারেলের ক্ষমতা, যে কাউন্সিলের যে কোনো সিদ্ধান্তকে ওভাররাইড করার ক্ষমতা আরও বাড়ানো হলো। দ্বিতীয়ত, এতদিন পর্যন্ত গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ এই দুটো পোস্টে নিয়োগ করার জন্যই রয়্যাল অ্যাপ্রুভাল বা রাজকীয় অনুমোদন প্রয়োজন হচ্ছিল। এবার থেকে যে কোনো হায়ার অফিসিয়াল নিয়োগ করার ক্ষেত্রেই
এই অ্যাপ্রুভালটা প্রয়োজন হবে বা অনুমোদনটা প্রয়োজন হবে। পঞ্চমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই ক্ষমতা দেওয়া হলো যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বা কোনো কোম্পানিকে ট্রেড লাইসেন্স ইস্যু করতে পারবে ভারতবর্ষে ব্যবসা করার জন্য। এবং ষষ্ঠত, সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কর্মচারী তাদের মাইনেটা হতো ইংল্যান্ড থেকে আসা টাকায়। এইবার থেকে ভারতের যে রেভিনিউ তা দিয়েই তাদের মাইনে দিতে হবে। এমনকি বোর্ড অফ কন্ট্রোলের যে মেম্বার তাদের মাইনেটাও এই ভারতীয় যে খাজনা হবে বা রেভিনিউ হবে তার থেকে পেড করতে হবে। তাহলে চার্টার অ্যাক্ট 1793 কী কী আছে মূলত আমরা আরেকবার একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি 20 বছরের জন্য বাড়ানো হলো। দ্বিতীয়ত, গভর্নর জেনারেলের যে ক্ষমতা ছিল অন্য দুটো প্রেসিডেন্সির উপরে সেটা আরও বাড়ানো হলো। এই বাড়ানোর কারণ একটু বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরের থেকে সুপিরিয়ার, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছিল যে এই সাবঅর্ডিনেট প্রেসিডেন্সিগুলো যুদ্ধ ঘোষণা করে ফেলছিল। যেরকম মারাঠা যুদ্ধ, মহীশূর যুদ্ধ। মারাঠা যুদ্ধের ক্ষেত্রে বম্বে প্রেসিডেন্সি দায়ী এবং মহীশূর যুদ্ধের ক্ষেত্রে মাদ্রাস প্রেসিডেন্সি। সেই কারণে গভর্নর জেনারেলের ক্ষমতা আরও বাড়ানো হলো। গভর্নর জেনারেলের ক্ষমতা তার কাউন্সিলের ডিসিশনের ক্ষেত্রেও বাড়ানো হলো, যে তার কাউন্সিলের ডিসিশনকে যে কোনো মুহূর্তে গভর্নর জেনারেল ওভাররাইড করতে পারবে। দ্বিতীয়ত এরপরে হচ্ছে যে কোনো হায়ার অফিসিয়াল নিয়োগের ক্ষেত্রে রাজকীয় অনুমোদন প্রয়োজন হবে। এর আগে পর্যন্ত পিটস অ্যাক্টে গিয়ে আমরা দেখছিলাম যে রাজকীয় অনুমোদন কেবলমাত্র গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন। তারপরে হচ্ছে কোম্পানি যে কোনো ব্যক্তি বা কোম্পানিকে ভারতবর্ষে বাণিজ্যের জন্য ট্রেড লাইসেন্স ইস্যু করতে পারবে, এটা একটা ভালো ক্ষমতা দেওয়া হলো কোম্পানিকে। এবং শেষে গিয়ে ইন্ডিয়ান রেভিনিউ দিয়ে কোম্পানির কর্মচারী এবং বোর্ড অফ কন্ট্রোলের মেম্বারদের মাইনে দেওয়া হবে। এই হচ্ছে 1793 সালের চার্টার অ্যাক্টের সারাংশ। এবার আমরা আলোচনা করব চার্টার অ্যাক্ট 1813। এই আইনটি পাশ হয় 21শে জুলাই 1813 সালে। এই আইনটি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রেও এমনিও। এই আইনের বলে কোম্পানি আরও 20 বছরের জন্যে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার অনুমোদন পায়। দ্বিতীয়ত, সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোম্পানি এই সময়ে তার ট্রেড মনোপলি হারায়। এটা নিয়ে বেশ কিছু কনফিউশন হয়, কারণ এই প্রশ্নটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে যে কোন আইনের বলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ট্রেড মনোপলি হারায়। এবার বলে নি, ট্রেড মনোপলি হারালেও তারা চায়নার সঙ্গে বাণিজ্য এবং ভারতে যে চায়ের বাণিজ্য তারা করতো সেই দুটো কিন্তু তারা বজায় রাখতে পেরেছিল। এটা যে কনফিউশনটা সেটা হচ্ছে 1833 সালের আইনের সঙ্গে। 1833 সালের যে চার্টার অ্যাক্ট সেটা আলোচনা করার সময় এই কনফিউশনটা দূর করার চেষ্টা করা হবে। তৃতীয়ত, ক্রিশ্চিয়ান মিশনারি এই আইনের বলে ভারতবর্ষে ঢোকার অনুমতি পায় এবং তাদের রিলিজিয়ান বা ধর্ম প্রচারের অধিকার পায়। চতুর্থত, বাৎসরিক 1 লাখ টাকা ভারতীয়দের শিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই শেষ দুটো ক্ষেত্র আমরা একটু আলাদা করে আলোচনা করে নেব। এতদিন পর্যন্ত কোম্পানির যারা এখানে শাসনভারে ছিল তারা ভারতীয় সমাজ ব্যবস্থায় হাত দিতে চাননি। দীর্ঘদিন তারা এই সমাজে কোনো কিছু পাল্টাতে চাননি এবং তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি প্রাথমিক দিকে ছিলেন যেমন ওয়ারেন হেস্টিং ইত্যাদি। এরা ছিলেন ওরিয়েন্টালিস্ট অর্থাৎ প্রাচ্যবাদী। এরা কি মনে করতেন যে ভারতীয় যে শিক্ষা, সংস্কৃত শিক্ষা ইত্যাদি সেগুলো যথেষ্ট রিচ এবং এর দ্বারাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু এই সময় থেকে ব্রিটিশ পার্লামেন্টে ওরিয়েন্টালিস্টদের ক্ষমতা কমতে থাকে এবং যাদের ক্ষমতা বাড়তে থাকে তারা হচ্ছে অ্যাংলিকান বা পাশ্চাত্যবাদী। পাশ্চাত্যবাদীরা মনে করতেন এদেশের শিক্ষা একদম ফালতু এবং এদেশের শিক্ষা দ্বারা যেটা হচ্ছে ভারতীয় সভ্যতা আরও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এবং সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া। অ্যাংলিকানরা আরও মনে করতেন ভারতবর্ষের যে ধর্মগুলো সেগুলো অন্ধকারের নাম মাত্র, একমাত্র খ্রিস্ট ধর্মই তাদেরকে এই অন্ধকার থেকে বের করে আনতে পারবে, সভ্যতার আলো দেখাতে পারবে। তাই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া এই ক্রিশ্চিয়ান মিশনারির ভারতবর্ষে প্রবেশাধিকার। এবার এই যে বাৎসরিক 1 লাখ টাকা দেওয়া হলো, এটা প্রমোশনের জন্য দেওয়া হলো, তার ভারতের শিক্ষা এবং সায়েন্টিফিক নলেজ। এর আগে কি শিক্ষা বিস্তারের জন্য কোম্পানি কিছু করেনি? হ্যাঁ, করেছিল। শিক্ষা বিস্তারের জন্য যেটা বলছিলাম, সে ওরিয়েন্টালিস্টরাই ক্ষমতায় ছিলেন, অর্থাৎ প্রাচ্যবাদীরা। তারা কি করেছে? তারা এশিয়াটিক সোসাইটি করেছে, তারা সংস্কৃত কলেজ করেছে, তারা কলকাতা মাদ্রাসা করেছে। অর্থাৎ ভারতীয় শিক্ষা, ভারতীয় সভ্যতাকেই তারা প্রমোট করে গেছে।
তা এই 1 লাখ টাকা দান কিন্তু সেই ভারতীয় শিক্ষা সভ্যতা প্রমোশনের জন্য নয়, এখানে চলে আসছে আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রমোশনের জন্য এই অনুমোদন। এই ক্ষেত্রে 1813 সালের চার্টার একটা আর একবার আমরা আলোচনা করে নিই। প্রথমেই কী করলো, এই আইনের বলে কোম্পানি তার 20 বছরের বাণিজ্যের অধিকার পায়, আরও 20 বছরের। এরপরে কোম্পানির ট্রেড মনোপলি, কোম্পানির ট্রেড মনোপলি এই আইনের দ্বারা বন্ধ হয়ে যায়। কেবলমাত্র চীনের সঙ্গে এবং ভারতের চা বাণিজ্য তারা মনোপলি রাখতে পারে, বাদবাকি ক্ষেত্রে কোম্পানির ট্রেড মনোপলি বন্ধ হয়ে যায়। মনোপলি অর্থে মনোপলি মানে কোম্পানি কেবল ব্যবসা করবে, অন্য কেউ অনুমোদন পাবে না, এই ব্যাপারটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এরপরে যে কোনো ব্রিটিশ কোম্পানি বা ব্যক্তি ভারতবর্ষে এসে অন্যান্য ব্যবসা করতে পারবে, চায়ের ব্যবসা এবং চীনের সঙ্গে ব্যবসা ব্যতীত। ক্রিশ্চিয়ান মিশনারিকে ভারতবর্ষে অ্যালাউ করা হয় এবং তাদেরকে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। চতুর্থত, পাশ্চাত্য শিক্ষা বিস্তার এবং বৈজ্ঞানিক শিক্ষা বিস্তারের জন্য বাৎসরিক 1 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। এবার আমরা আলোচনা করব চার্টার অ্যাক্ট 1833, যেটা কিনা 28 আগস্ট 1833 সালে পাস হয়। এবার এর প্রভিশনগুলো আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে কোম্পানির শাসনকাল বা কোম্পানির ব্যবসা করার অধিকার, শাসনকালই বলবো, ব্যবসা করার অধিকারটা থাকলো না, পড়তে গিয়ে এটা দেখতে গিয়ে জানতে পারবো। কোম্পানির শাসনকাল আরও 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। দ্বিতীয়ত, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যিনি এতদিন যে ডেজিগনেশনটা ছিল সেটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল, বেঙ্গলটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন উইলিয়াম বেন্টিং। কোম্পানি কমার্শিয়াল অ্যাক্টিভিটি এই আইনের দ্বারা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। আগের বার কী করা হয়েছিল 1813 সালের আইনে? কোম্পানির ট্রেড মনোপলি বন্ধ করা হয়েছিল, আর এই আইনে কোম্পানি কমার্শিয়াল অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। কোম্পানি হয়ে গেল একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা প্রশাসনিক সংস্থা। এবং আগের বার 1813 সালের চার্টার অ্যাক্টে যে ট্রেড মনোপলি তাকে চায়নার সঙ্গে বাণিজ্য এবং চায়ের বাণিজ্যে দেওয়া হয়েছিল সেটাও কেড়ে নেওয়া হলো। কোম্পানি এখন থেকে যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে বা প্রশাসনিক সংস্থা হিসাবে। এরপরে যাবতীয় যে লেজিসলেটিভ পাওয়ারগুলো, এতদিন যেটা বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সিরও কিছু লেজিসলেটিভ পাওয়ার ছিল, সেই লেজিসলেটিভ পাওয়ারগুলো কেড়ে নেওয়া হলো। পুরো লেজিসলেটিভ পাওয়ারটাই চলে আসলো গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হাতে, যিনি কিনা রিডেজিগনেটেড হলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে। এবং তার কাউন্সিলকে, এতদিন বলা হচ্ছিল সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল, এবার এখন থেকে তাকে সেই কাউন্সিলকে বলা হবে ইন্ডিয়া কাউন্সিল। এবং এতদিন পর্যন্ত সেই লেজিসলেশনে যে আইনগুলো পাস হচ্ছিল সেগুলোকে বলা হচ্ছিল রেগুলেশন, এইবার থেকে বলা হবে অ্যাক্ট। এটা খুব গুরুত্বপূর্ণ যে এতদিন পর্যন্ত গভর্নর জেনারেলের কাউন্সিলে যে আইনগুলো পাস হচ্ছিল সেটাকে এতদিন অবধি বলা হতো রেগুলেশন, এইবার থেকে সেই আইনগুলোকে বলা হবে অ্যাক্ট। এরপরে এই চার্টার অ্যাক্টের আর একটা নাম আছে, দ্য সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। সেটা কেন দেখে নেব। সেন্ট হেলেনা বলে একটি দ্বীপ কোম্পানির আন্ডারে ছিল এতদিন, এই আইনের বলে সেই দ্বীপটি রাজার হাতে বা ব্রিটিশ পার্লামেন্টের হাতে চলে গেল। তাই জন্য এই আইনটিকে আর একটা নাম দেওয়া হচ্ছে দ্য সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। যে গভর্নর জেনারেল যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলে একজন মেম্বার যুক্ত হলো, তিনি হচ্ছেন ল মেম্বার, এবং যিনি যুক্ত হলেন তিনি হচ্ছেন লর্ড ম্যাকুলে। এই লর্ড ম্যাকুলে পরবর্তীকালে ল কমিশনার হবেন এবং ভারতের যে আইপিসি তার জনক হচ্ছেন লর্ড ম্যাকুলে। এই আইনের দ্বারা স্লেভারি ভারতবর্ষ থেকে অ্যাবলিশ করা হলো। স্লেভারি বা দাস প্রথা এতদিন অবধি ভারতবর্ষে ছিল, হাটে বাজারে ওপেনলি একদম দাস হিসাবে লোকজনকে বিক্রি হতো, সেইটা এই আইনের বলে বন্ধ করা হলো। তাহলে 1833 সালের অ্যাক্ট, যে চার্টার অ্যাক্ট, সেটা আমরা আরেকবার দেখে নিই, রিভাইজ করে নিই। এটি 28 আগস্ট 1833 সালে এই আইনটি পাস হয়। এই আইনটির আর একটি নাম হচ্ছে সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। এই আইনের ফলে কি কি হয়, বা কোম্পানির শাসনকাল আরও 20 বছরের জন্য এক্সটেন্ড করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি ছিলেন তিনি হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন উইলিয়াম বেন্টিং। এটা প্রায়শই প্রশ্নে আসে, ফলত মনে রাখা দরকার। কোম্পানির যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি ছিল সেটা এই আইনের বলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, যেটা হলো কোম্পানি একটি প্রশাসনিক সংস্থায় পরিণত হলো। এবং কোম্পানির 1813 সালে যে চার্টার অ্যাক্ট, তাতে কোম্পানিকে ট্রেড মনোপলি রাখতে দেওয়া হয়েছিল চায়নার সঙ্গে বাণিজ্যে এবং চায়ের বাণিজ্যে। এই দুটো মনোপলিও তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো।
যাবতীয় লেজিসলেটিভ পাওয়ার যেটা মাদ্রাস প্রেসিডেন্সি এবং বম্বে প্রেসিডেন্সি ছিল সেইগুলো কেড়ে নিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেলকে, এবং তার কাউন্সিলকে বলা হলো এখন থেকে ইন্ডিয়া কাউন্সিল। আবার বলে নিই, এরপর থেকে যে আইন পাস হবে সেগুলোকে বলা হবে অ্যাক্ট। এর আগে যখন আইন পাস হতো সেগুলোকে বলা হতো রেগুলেশন। এছাড়া এই আইনের ফলে সেন্ট হেলেনা দ্বীপটি ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ রাজের হাতে পৌঁছায়। একজন ল মেম্বারকে এক কাউন্সিলে যুক্ত করা হয়, লর্ড ম্যাকুলে ছিলেন সেই মেম্বার। ভারতবর্ষে দাস প্রথা বন্ধ করা হয় এই আইনের দ্বারা। এরপরে আসবো আমরা 1853 সালে চার্টার অ্যাক্টে। 1853 সালে চার্টার অ্যাক্ট আজকে ক্লাসের শেষ বিষয়। এটা আলোচনা করার সময় আমরা এর প্রভিশনগুলো কী কী ছিল সেটা দেখে নেব। প্রথমত এইখানে একটা পরিবর্তন প্রাথমিকভাবে আসলো, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত প্রত্যেকটা চার্টার অ্যাক্টে 20 বছরের জন্য কোম্পানির শাসনকে এক্সটেন্ড করা হয়েছিল। আমরা কিন্তু মনে করতে পারি 1833 সালেই কোম্পানির কমার্শিয়াল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। কোম্পানি একটি প্রশাসনিক সংস্থা এবং তার ইন্ডিয়ান পসেশন সে কতদিন রাখতে পারবে এই আইনে কিন্তু আর নির্দিষ্ট করে বলা হলো না। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু এতদিনের মধ্যে অলরেডি ভেবে ফেলেছে যে কোম্পানির হাতে কতদিন অবধি ক্ষমতা দেয়া যাবে সেটা নিয়ে তারাও সন্দিহান। 1858 সালে ঠিক সিপাহী বিদ্রোহের পরের বছর এই ক্ষমতা ব্রিটিশ কোম্পানির কাছ থেকে তুলে নেওয়া হবে ব্রিটিশ পার্লামেন্টের হাতে। এইবার বলে দেওয়া হলো যে ইন্ডিয়ান পসেশন সে কোনো পরবর্তী অর্ডার অবধি রাখতে পারবে, মানে 20 বছর 10 বছর এরকম কোনো সময়কাল নির্দিষ্ট করে দেওয়া হলো না। দ্বিতীয়ত, এতদিন পর্যন্ত লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশনই একই সঙ্গে হচ্ছিল গভর্নর জেনারেলের কাউন্সিলে, সেটা এখন থেকে আর হবে না। এটা দুটো সেপারেটভাবে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশনিং হতে থাকবে। লেজিসলেটিভ ফাংশনিং ভালোভাবে চালানোর জন্য অ্যাডিশনাল 6 জন মেম্বারকে ইন্ডিয়া কাউন্সিলে যুক্ত করা হলো। এই 6 জন মেম্বার 4টে প্রেসিডেন্সির থেকে আসবে: বেঙ্গল, বম্বে, মাদ্রাস, বম্বে এবং আগ্রা। এই ব্যাপারটাকে বলা হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেশন। 1853 সালের আইনে তাহলে কি হচ্ছে? লোকাল রিপ্রেজেন্টেশন। এটা প্রশ্নে আসে যে কেন বলা হচ্ছে, সেটা আমরা বুঝে নিই। অ্যাডিশনাল 6 জন মেম্বারকে ইন্ডিয়ান কাউন্সিলে যুক্ত করা হলো। সেই মেম্বাররা আসবে 4টে প্রেসিডেন্সি থেকে: বেঙ্গল, মাদ্রাস, বম্বে, আগ্রা, এবং এটাকে বলা হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেশন। এতদিন পর্যন্ত যাবতীয় রিক্রুটমেন্ট, অফিসিয়াল রিক্রুটমেন্টের কাজটা করতো কোর্ট অফ ডিরেক্টর। 1833 সালে প্রাথমিকভাবে একটা আইনে বলা হয়েছিল যে এটি একটি কোনো কম্পিটিটিভ এক্সাম, ডিরেক্ট কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে হবে, কিন্তু কোর্ট অফ ডিরেক্টরের আপত্তিতে এই আইনটির এই অংশটি বাদ যায়। কিন্তু 1853 সালের আইনে কোর্ট অফ ডিরেক্টরের সেই দাবিকে নাকচ করে দেওয়া হয় এবং রিক্রুটমেন্টের পুরো প্রসেসটা দেখবে বোর্ড অফ কন্ট্রোল। এবং 1854 সালে একটি অ্যাপয়েন্টমেন্ট কমিটি প্রতিষ্ঠিত হয়, যেটির প্রধান ছিলেন লর্ড ম্যাকুলে। কোন লর্ড ম্যাকুলে? যিনি ল মেম্বার হিসাবে আগেরবার যুক্ত হয়েছিলেন কাউন্সিলে। তাহলে 1853 সাল এর এই চার্টার অ্যাক্টটা শেষ চার্টার অ্যাক্ট। এর কি প্রভিশনগুলো আছে আমরা দেখিনি, এবং কোম্পানির শাসনকালে এটিই হচ্ছে শেষ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অ্যাক্ট। এরপরে আমরা যখন পৌঁছাবো তখন সেটা মহারানীর শাসনকাল। এবার কি কি ছিল? প্রথমে হচ্ছে 20 বছরের জন্য আর কোম্পানিকে শাসনভার তুলে দেওয়া হলো না, বলা হলো এটি পরবর্তীকালে ডিসিশন নেওয়া হবে কতদিন অবধি কোম্পানিকে রাখতে দেওয়া হবে। কোম্পানির লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশনিং আলাদা করা হলো। অ্যাডিশনাল 6 জন মেম্বার ইন্ডিয়া কাউন্সিলে যুক্ত হলো এবং এরা আসছে বেঙ্গল, মাদ্রাস, বম্বে, আগ্রা, এই 4টে প্রেসিডেন্সি থেকে, এবং এই ব্যাপারটাকে বলা হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেশন। এতদিন পর্যন্ত কোম্পানির হায়ার অফিসিয়াল রিক্রুটমেন্টটা দেখতে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর, এইবার দেখবে বোর্ড অফ কন্ট্রোল। এবং তার জন্য 1854 সালে একটা অ্যাপয়েন্টমেন্ট কমিটি তৈরি করা হয়, যার প্রধান ছিলেন লর্ড ম্যাকুলে। এরপরেই 1857 সালে ভারতে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে এবং কোম্পানির হাত থেকে ক্ষমতা তুলে নিয়ে যাওয়া হবে ব্রিটিশ পার্লামেন্টের হাতে। ভারতবর্ষে শুরু হবে ক্রাউন্স রুল। পরের দিনের ক্লাসের ক্রাউন্স রুলের সময়কার যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টগুলো হয়েছিল সেগুলো আলোচনা করা হবে। ধন্যবাদ।